আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত, গবেষণা কেন্দ্র বলছে আফটার শক। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। নরসিংদীতে ফাটল তৈরি হওয়া স্থান পরীক্ষা করছে ঢাবির ভূতত্ত্ব বিভাগ। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন বাবারা। এখনো চিকিৎসা চলছে আহতদের। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছে। ভূমিকম্প হয় 10:36 কি 37, তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। অপরিকল্পিত শহর, যার কারণে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন ফখরুল। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। মার্কিন সহায়তা নিয়ে যুদ্ধ জয়ের দিবাস্বপ্ন দেখছে ইউক্রেন, মন্তব্য ভ্যান্সার। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 28 দফা পরিকল্পনা নিয়ে এখনো সমঝোতা হয়নি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3, জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র। তারা বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপাইল। তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয়। গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। আমরা এই বিষয়ে জানবো। বাইপাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, এই যে ভূকম্পন হলো, এটি স্থানীয়রা বুঝতে পেরেছে কিনা একটু জানাবেন আমাদের। লোপা, আসলে ঘটনার পর কিন্তু আমরা যখন এই বিষয়টি প্রচার হয়েছে, আমরা এরপর স্থানীয়দের সঙ্গে জানতে চেয়েছি। তারা কিন্তু বলছেন যে তারা কিছু টের পায়নি, অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত যে সময়টি বলা হয়েছে, অর্থাৎ 10:36 12 সেকেন্ডের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই বিষয়টি স্থানীয়রা এখন পর্যন্ত টের পায়নি। তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়া অফিসের সূত্র থেকে কিন্তু তারা জানতে পেরেছেন। তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা জানতে পেরেছিলেন এবং আজ করতে পেরেছিলেন, কিন্তু আজকে কিন্তু তেমনটি আজ করতে পারেনি। শুধু যে স্থানীয়রা এমনটি না, আমরা কিছু প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, এদের সঙ্গেও কথা বলেছি। এইসব দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে আসলে তথ্যটি নিশ্চিত করতে পারেনি। তারাও বলছিলেন যে আসলে তারাও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে আজকে 3.3 মাত্রা যে ভূমিকম্পটি হয়েছে সেটি উৎপত্তিস্থল আশুলিয়ার বাইপাইলে। এই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা বিভিন্ন বহুতল ভবনের মালিকদের সঙ্গে কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। তারা আসলে বলছিলেন যে গতকাল আজ করতে পারলেও আজ কিন্তু তারা আজ করতে পারেনি। তবে একটি বিষয় কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আতঙ্কের ভিতরে রয়েছেন। তারা বলছেন গতকালকে একটি ভূমিকম্প হয়েছে যেটি এই অঞ্চলে বেশ নাড়া দিয়েছে, সারা দেশের মতো এই অঞ্চলে কিন্তু বেশ নাড়া দিয়েছে। আজকে যেটা হয়েছে সেটা বলছে যে তারা বেশ আতঙ্কিত মধ্যে রয়েছে। একের পর এক ভূমিকম্পগুলো কিসের লক্ষণ, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করেছে। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা, সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত। আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি। এছাড়াও পরবর্তীতে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। এর আগে গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূকম্পনে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। আমরা সেই ফাটলের গিয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং কতটুকু অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা গিয়ে আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। দর্শক, পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে আছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার। আমরা তার কাছে যাচ্ছি। আয়ুব, ফাটল পরিদর্শন করে কি বললেন গবেষকরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আমি এখানে আসলে সকাল থেকে কিন্তু আমরা নরসিংদীর এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি। তো এখানে বেলা 12টার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে 6 সদস্য বিশিষ্ট যে টিম এখানে এসেছেন, এখানে শিক্ষার্থী পাশাপাশি গবেষক, শিক্ষক সবার মিলিত সমন্বয়ে কিন্তু এই 6 সদস্যের এই টিমটি রয়েছে। এই টিম তারা এখানে এসেছেন, পর্যালোচনা করেছেন, নমুনা সংগ্রহ করেছেন। আর এই বিষয়ে এখন আমি একটু কথা বলতে চাচ্ছিলাম লোপা, যে এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন আরিফ পাঠান, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এখানে আসলে পর্যবেক্ষণের যে টিম আপনার এখানে এসেছিল, তারা কি পেয়েছেন এবং আপনাদেরকে কি জানিয়ে গিয়েছেন? ধন্যবাদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে পর্যবেক্ষণ দল ইতিমধ্যে এখানে এসছে, ওনারা নমুনা সংগ্রহ করেছে। এছাড়াও দেশের আরো খ্যাতনামা কয়েকটা রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চাররা এখানে এসছেন, ওনারা নমুনা সংগ্রহ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এমনটি ঘটার কথা না। এটি একটি সত্যিকার অর্থেই মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। তারা নিজেরাও অবাক যে আসলে কিভাবে এমনটি হলো, কারণ মাটিটা অনেক শক্ত একটা লেয়ার। এখানে এইটার উপর দিয়ে গাড়ি চলাচল করছে আজকে প্রায় 5 বছর, প্লাস এটা একটা খেলার মাঠের মতো করে শত শত শিক্ষার্থীরা এখান দিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তো এত শক্ত লেয়ার কিভাবে আসলে নিচে নেমে গেল, এটি ওনারও আসলে বোধগম্য। তো নমুনাটি সংগ্রহ করেছেন এবং আমরাও আরো বিভিন্ন টিমের সাথে কথা বলেছি। আমরা ওনাদের নমুনার সংগ্রহ প্লাস টেস্টের পরে আমরা আসলে বুঝতে পারবো যে সত্যিকার অর্থে এখানে আসলে কেন এমনটি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি লোপা শুনতে পাচ্ছিলেন এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষের কথা। আর আসলে এখানে যে গবেষণার যে টিম এসেছিলেন, তারা জানিয়েছেন যে তাদের গবেষণাগারে পরীক্ষার পর তারা বিস্তারিত গণমাধ্যমের সাথে জানাতে পারবেন। আয়ুব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে বর্তমানে ভর্তি আছেন 23 জন। পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান, ভর্তি রোগীর আঘাত গুরুতর, তবে সবার অবস্থা এখন স্থিতিশীল আছে।
বলেন অনেকের অপারেশন করা হয়েছে, তবে ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই। এ সময় তিনি আরও বলেন, বেশিরভাগ আঘাত ভয় থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়েছে। বলেন বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। আমাদের এখানে 119 জন সর্বমোট আহত অবস্থায় এসেছে। এদের অনেকেই গুরুতর আহত, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা। বেশিরভাগ চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। মাত্র 23 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম গতকালকে। তাদেরকেও অপারেশন করা হয়েছে, প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আবারও অপারেশন বা এই ধরনের চিকিৎসার তাদের প্রয়োজন রয়েছে। রাজধানীর পঙ্গু হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। আমরা তার কাছে যাচ্ছি। বিজয়, পঙ্গু হাসপাতালে তো 23 জনের মতো ভর্তি আছে, অনেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যারা ভর্তি আছেন এখনো, তাদের কি অবস্থা দেখছেন? লোপা, কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকটি ভূমিকম্পে আহত রোগীর সাথে কথা বলেছি। তারা কেউ কেউ বেশ গুরুতরই আহত হয়েছেন। মূলত যাদেরকে আসলে ভর্তি রাখা হয়েছে তারা বেশ গুরুতরই আহত আছেন। তাদের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে অনেকে আসলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে দৌড়ে নিচে নামার সময় তারা আহত হয়েছেন, অনেকে ছাদ থেকে লাফ দিয়েছে, ইভেন অনেকে বাইক চালাচ্ছিলেন। এরকম সময়ে আসলে ভূমিকম্প অবস্থায় তারা তাদের মোটরসাইকেল যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছেন। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে 23 জন রোগী আসলে ভর্তি আছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সরকার থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জন্য কোনো ধরনের কোনো চিকিৎসার গাফলতি বা ঘাটতি না হয়, এবং তাদের বেশ কিছু অস্ত্রোপচারও করা হয়েছে, অর্থাৎ অপারেশন করা হয়েছে, এবং সেই অপারেশন আরও বেশ কয়েকটি করার প্রয়োজন হতে পারে। সেগুলো পরবর্তীতে তারা আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের অপারেশন করবে। তবে এখন পর্যন্ত রাতের পরে কিন্তু সকালে কোনো রোগী আসেনি। রাতেই আসলে যে কয়টা রোগী আসার এসেছিল, তবে এখন পর্যন্ত প্রায় শতাধিক রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগকেই মূলত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের আসলে হাত ভেঙেছে অথবা পা ভেঙেছে অথবা অনেকের কোমরের হাড় ভেঙে গিয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েই আসলে ছেড়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, যারা সুস্থ, যারা আসলে এই ওয়ার্ডে ভর্তি আছেন, তাদের চিকিৎসা পুরোদমে চলছে বলা চলে। লোপা, বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তার। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে।
মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের ইউএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন, অত্যন্ত সদালাপী, সৎ এবং ভালো মানুষ ছিলেন। এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে। দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। যারা ২৪-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে। সালাউদ্দিন বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার রায় হয়েছে, তা বাস্তবায়নও হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে, এমন শঙ্কাও প্রকাশ করেন এই বিএনপি নেতা। বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। শেখ হাসিনা বিরোধী শেষ 10 বছরের আন্দোলনে জামায়াত দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। একটি রাজনৈতিক দল পিআর নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে, অথচ মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, একথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ সূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় একথা বলেন তিনি। জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতেই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। I would be falling short if I did not thank ANFREL for picking up very relevant 3 areas of discussion for today. The social media, the artificial intelligence, and citizen observation in broad terms. I think all 3 are immensely important for the upcoming election. ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল 8টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান, দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং 19 বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে। শনিবার রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। রিজভী জানান, দেশে সন্ত্রাসীদের ধরতে সরকারের তেমন প্রচেষ্টা না থাকায় যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে। ঢাকা শহর ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছিল আওয়ামী আমলে রাজুকের পক্ষ থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্রের সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায়। জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কেবল বঙ্গোপসাগরীয় নয়, বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, রোহিঙ্গা একটি বড় সমস্যা। এই অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে। চতুর্থবারের মতো আয়োজিত এই কনভারসেশনে বিশ্বের প্রায় 85টি দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। Awakening of July 2024 stands out as a moment of rare clarity. It compelled Bangladesh to revisit the very grammar of its constitutional life. Bangladesh chooses to be an active, sovereign and responsible player. We will engage robustly, speak firmly when needed, and partner productively, always with an eye on national interest and regional stability. উচ্চ আদালতের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু এটি কার্যকর হবে কিভাবে? রায়ে আদালত বলেছেন, ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে এটি কার্যকর হবে। এ নিয়ে মিশ্র মত আছে আইনজীবীদের। জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কার সহ নানা ইস্যুতে এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন কোনো কোনো আইনজীবী। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ওলটপালট করে দিতে পারে অনেক কিছুই, বলছেন আইনজীবীরা। রিয়াজ রাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 3 নির্বাচন অনুষ্ঠানের পর আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি। ফলে পরের 3টি নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যার সঙ্গী নানা বিতর্ক। বাতিল হওয়ার প্রায় 2 যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে? অ্যাপ্লিকেশন তো এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন। বলেছেন ইমিডিয়েট প্রসপেক্টিভলি এটাকে অপারেশন দেওয়া হবে। প্রসপেক্টিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে। সুতরাং অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল, সেটা পুনরুজ্জীবিত হবে এবং একই সঙ্গে আপনার এই বিষয়টি কার্যকর হবে 14th সংসদ নির্বাচন যখন হবে। আদালত রায় বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী যা 3য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছিল তা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। তাহলে এটি কি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হলো, নাকি অপেক্ষা করতে হবে পরবর্তী সংসদের জন্য? আদালত যদি কোনো রায় দেন সাংবিধানিক বিষয়ে, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য বা সেটা সংবিধানে যুক্ত হওয়ার জন্য পার্লামেন্টে একটা রেটিফিকেশনের দরকার হয়। এ যাবৎকাল আমরা এইরকম কাস্টমসি বা এরকম প্রসিডিওরই দেখেছি। যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটাকেই যে তত্ত্বাবধায়ক সিস্টেমের যে
বিধান আছে 58B/C/D, এই বিধানকে রূপান্তরিত করা যায়, যারা আছেন তাদেরকে দিয়েই এটাকে কন্টিনিউ করা যেতে পারে, এবং তবে 10 জনের নামিয়ে নিতে হবে উপদেষ্টাদের সংখ্যা। এবারের নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। তাই সংসদ গঠনের পর কেমন প্রভাব ফেলবে তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের এই রায়? যেহেতু সংবিধানই হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, সেক্ষেত্রে জুলাই সনদ বা অন্য কোনো আইন সংবিধানের কোনো বিধানকে ওভাররাইড করবে না। ফলে যে আইনি থাকুক বা যে সনদই থাকুক, সেটা যদি কন্ট্রাডিক্টরি হয় বর্তমান কনস্টিটিউশনে যেভাবে সন্নিবেশিত হয়েছে, সেই ক্ষেত্রে সেই বিধানকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না। এইখানে এই গণভোটের আউটকাম নিয়ে যে আপনার একটা র্যাটিফিকেশন হবে বা আপনার যেটাকে বলতে পারি আমরা যে একটা পর্যালোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আইনজীবীরা বলছেন 1996 সালে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের মধ্য দিয়ে সংবিধানে যুক্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ এই রাজনৈতিক দলগুলোই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন সংসদে গিয়েছেন, তখন আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়া হয়। তাই আইনজীবীরা বলছেন আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করবে যদি কোনো দল বা জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যান তাদের মনোভাবের উপর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বেলা 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন শেরিং তোবগে। এর আগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সকাল 8টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। এরপর প্রধানমন্ত্রী তোবগেকে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং 19 বার তোপধ্বনি গার্ড অব অনার প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 12 নভেম্বর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ভ্যান চালক শাহাদাতকে 2 দিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি। পরিবারের অভিযোগ নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদাতের। ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আরেক ভাই। হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে তার কান্না আহাজারিতে। নিহতের নাম শাহাদাত হোসেন। সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক। পরিবারের অভিযোগ গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের। আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে তাকে চালান দিব, আইনের মাধ্যমে বিচার করব। আপনার যদি হাতে বিচার করে তাহলে তো দেশ শুনে গেল। তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে যেতেছেন, কিন্তু একটা মানুষের তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি, বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব। তারা খালি যে ঠিক আছে তাকে মারতে না। শরীরে ওইরকম মানে কইতেছে ভাই জ্বর এসে গেছে, মানে তাহলে মারছে, সবাইকে মারছে, মারার কারণে তো মারা গেছে, নাহলে মানুষ মারা যাবে ভাই। ঘটনার সূত্রপাত গত 12 নভেম্বর। সেদিন উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। চুরি হয় তার অটোরিকশা। সেই মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাতকে বুধবার আটক করে ডিবি। স্বজনদের অভিযোগ, আটকের পর 5 লাখ টাকা দাবি করা হয়। আমি দেখলাম যে আমার ভাই বেসবো না, আমি বললাম স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি মরি, আমার কাছে মরি। দিবি কইতেছে যে 5 লাখ, করলাম ইস্কা চালা কোনটা দিব। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় শাহাদাতকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয়, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে পুলিশের দাবি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন শাহাদাত। আটকের পর অ্যাজমার প্রভাব বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাসও দেয় জেলার পুলিশ প্রশাসন। তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল, অ্যাজমা, ব্রঙ্কাইটিল অ্যাজমার। তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিজিক্যাল অ্যাসেটের ব্যাপারটা ডাক্তাররাই ভালো বলতে পারবে, আমরা তো অত বলতে পারবো না। সো আমরা আমি যেটা পেয়েছি যে এ ধরনের কোনো কিছু হয়নি। শাহাদাতের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিক থেকে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা।
স্বাস্থ্যকর্মীরা নিয়মিত উপস্থিত না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকে অধিকাংশ কেন্দ্র। ফলে সেবা না পেয়েই ফিরতে হচ্ছে দরিদ্র রোগীদের। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকির অভাবে এমন দশা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক। রোগীদের বিনামূল্যে দেয়া হয় বিভিন্ন রোগের ওষুধও। তবে লক্ষ্মীপুরের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সদরের চররুহিতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা ধনুমিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। স্থানীয়রা বলছেন স্বাস্থ্যকেন্দ্রটির কর্মীরা উপস্থিত না থাকায় বেশিরভাগ সময়ই এটি বন্ধ থাকে। একই চিত্রের দেখা মিলল আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিকে। দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী কেউই উপস্থিত না থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে রোগীদের। রোগীরা রোগীরা ঠিকই আসে, কিন্তু এটা বন্ধ থাকার কারণে আসি, ঘোরাফেরা করে আবার চলে যায়। এখন আসলাম, ওষুধ পাওয়া গেল না, তারপর যায় ডাক্তার নাই, চিকিৎসা দিব কে? আজকে অনেক দিন থেকে এখানে এভাবে পড়ে গেছে, অবহেলিত এলাকার মানুষ অনেক অসহায়, দরিদ্র এই এলাকার লোক আমরা, কিন্তু এখানে কোনো সেবা পাইতেছে না। স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতি। কাগজে কলমে হাজিরা দিয়েই বেতন তুলছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কর্মীরা। নেই বিনামূল্যের ওষুধের পর্যাপ্ত সরবরাহ। পার্সোনাল ক্লিনিকে আছে, হ্যাঁ কি ওইখানে সময় দিব না এখানে সময় দিব, হ্যাঁ তো মাসে মাসে সরকারি শুধু টাকাই নিতেছে, বিনিময়ে মানুষ কিছু পাইতেছে না। আপনারাও দেখতেছেন বন্ধ, আমিও দেখতেছি বন্ধ। কাকে প্রশ্ন করবেন? জিজ্ঞাবেন কারে? ডাক্তারকে আপনাকে সরকারের জিজ্ঞাবেন যে এটা বন্ধ কেন? স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে 180টি। এর মধ্যে হেলথ কেয়ার প্রোভাইডারের পদ শূন্য 5টি। স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর পদ ফাঁকা 137টি। সিভিল সার্জন বলছেন, কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়ে অভিযোগ এলে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যায় যে সিসিপি সেখানে হয়তো ট্রান্সফার বা অন্য কোনো কারণে সেখানে শূন্যপদ হয়ে যায়, সে কারণে হয়তো থাকতে পারে। আর কিছু যদি এরকম হয় যে সেখানে যে কমিউনিটি সিসিপি সেখানে যাচ্ছে না, এরকম যদি আমার কাছে অভিযোগ আসে, ঠিক আছে, তাহলে ওটা আমরা দেখি। কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কঠোর তদারকির তাগিদ প্রান্তিক জনগোষ্ঠীর। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী বন্যপ্রাণী জাদুঘর যেন এক অপার বিস্ময়, যেখানে সংরক্ষিত আছে বিলুপ্তপ্রায় ও দুর্লভ ৭৪ প্রজাতির ১২০টি মৃত প্রাণী। বাঘ, হরিণ, সাপ, পাখি কি নেই। সংরক্ষণ করা হয় বিশেষ পদ্ধতিতে। ৪৭ বছর আগে প্রতিষ্ঠিত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবাইদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বাঘ-শাবক দুটি দেখে মনে হতে পারে জীবন্ত, যেন গভীর নিদ্রায় শায়িত। তবে দুটোই মারা গেছে ২৬ বছর আগে। ১৯৯৯ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় মাত্র ৩ দিন বয়সে মৃত্যুর পর সংগ্রহ করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এরপর স্থান হয় বন্যপ্রাণী জাদুঘরে এই বয়ামের ভেতর। শুধু তাই নয়, চিত্রা হরিণ, সজারু, দুর্লভ মিঠা পানির কুমির, বিষাক্ত গোখরা ও দুমুখ সাপসহ ৭৪ প্রজাতির ১২০টি মৃত প্রাণী সংরক্ষিত আছে এই জাদুঘরে। আছে কালিম, লক্ষ্মীপেঁচা, লালবুক টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখিও। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতিচিহ্ন রাখতে বিলুপ্তপ্রায় ও দুর্লভ মৃত পশু পাখি সংগ্রহ ও সংরক্ষণে ১৯৭৮ সালে চট্টগ্রামে অভিনব এই জাদুঘর প্রতিষ্ঠা। অনেক বন্যপ্রাণী অনেক সময় এগুলো মারা যায়, তো সেগুলো আমরা এই মিউজিয়ামে সংগ্রহ করি। মিউজিয়ামের উদ্দেশ্য ছিল এটি শিক্ষা, গবেষণা এবং মানুষকে বন্যপ্রাণী সংক্রান্ত সচেতন তৈরি করার জন্য মূলত এই মিউজিয়ামটি। প্রাণীগুলো সংরক্ষণে অনুসরণ করা হয় বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়া। কাচের বয়ামে নমুনা সংরক্ষণ হয় ফরমালডিহাইড দ্রবণে এবং পাখি সংরক্ষণ করা হয় ট্যাক্সিডার্মি পদ্ধতিতে। দুইটি পদ্ধতিতে বন্যপ্রাণী নমুনাগুলো সংরক্ষণ করে থাকি। এটা একটি হচ্ছে ড্রাই প্রিজারভেশন, আর একটা হচ্ছে ওয়েট প্রিজারভেশন। অনেক সময় দেখা যাচ্ছে যে আবার এটা প্রিজারভেশন হয় না, পচে যায়। আবার অনেক সময় যদি বেশি দেওয়া হয় ফরমালডিহাইডটা, তাহলে কিন্তু স্কিনের কালারটা ঠিক থাকবে না। দেশ বিদেশের গবেষকদের পাশাপাশি দেখতে আসেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত। যে কেউ এখানে আসতে পারেন। আমাদের পরিচালক বরাবর যদি আবেদন করেন যে এই মিউজিয়ামটি পরিদর্শন করতে চান, আমরা তাদেরকে অনুমতি দেই।
খুব মজার বিষয় হলো যখন কোনো পরিদর্শনার্থী বা শিক্ষার্থী এখানে প্রবেশ করেন, আমরা একদম প্রথম ফেজটা দেখি, খুব অবাক হন, বিস্ময়ে তাকিয়ে থাকেন, ওনারা ঘুরে ঘুরে দেখেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পরস্পরকে ফ্যাসিস্ট আর কমিউনিস্ট বলে ডাকেন তারা। রাজনৈতিক মতাদর্শেও যোজন যোজন ফারাক। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বহুল আলোচিত বৈঠক শেষ হলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে দুজনই প্রশংসায় ভাসালেন দুজনকে। নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন। তবে ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়নের সমালোচনা করেন মামদানি। দুজন দুই রাজনৈতিক মতাদর্শের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ির বহু নজির রয়েছে। অভিবাসন থেকে অর্থনৈতিক নীতি সব ইস্যুতে জড়িয়েছেন বিবাদে। তবে শুক্রবার হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনায় পেয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। নির্বাচনে জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে অংশ নেন ৭৯ বছর বয়সী ট্রাম্প ও ৩৪ বছর বয়সী মামদানি। একসময় যাকে ইহুদি বিদ্বেষী, কমিউনিস্ট, উগ্র বামপন্থী এমন সব বিশেষণে বিশেষায়িত করেছিলেন, তাকেই প্রশংসায় ভাসালেন ট্রাম্প। নির্বাচনের আগে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বাতিলের হুমকি দিলেও এবার শহরটির উন্নয়নে ও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে একসাথে কাজের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। একটি বিষয় আমাদের মধ্যে সাধারণ, আমরা প্রিয় শহরকে ভালো রাখতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। নিশ্চিত করতে যাচ্ছি অবৈধদের বের করে দেব। আমার মনে হয় মামদানি এ বিষয়ে আমার চেয়ে বেশি আগ্রহী। তিনি যত ভালো কাজ করবেন আমি তত খুশি হব। নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয় দেয়া মামদানিও যেন অতীতের অপমান ভুলে গেলেন। ট্রাম্পের নীতির কট্টর সমালোচক নিউ ইয়র্কের স্বার্থে বিভেদ ভুলে একসাথে কাজের কথা বললেন। সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হলো আমরা নিজেদের মতবিরোধকে গুরুত্ব দিইনি, বরং নিউ ইয়র্কের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আমি আমার পরিকল্পনা জানিয়েছি। অবশ্য ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে কথা বলেন মামদানি। আমি ইসরায়েলি সরকারের গণহত্যা নিয়ে কথা বলেছি এবং আমার দেশের সরকার এতে অর্থায়ন করছে তাও বলেছি। এটাও জানিয়েছি নিউ ইয়র্কের বাসিন্দারা চায় তাদের ট্যাক্সের অর্থ কেবল নিজেদের প্রয়োজনে ব্যবহার হোক। রিপাবলিকান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট মেয়রের কণ্ঠে যখন সমঝোতার সুর, তখন দুজনের অতীতের বিবাদের প্রসঙ্গ তুলতে ভোলেননি সাংবাদিকরা। মামদানি যে ট্রাম্পকে বরাবর ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন সে কথা মনে করিয়ে দেয় বিব্রত মামদানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ট্রাম্পই হালকা করেন বিষয়টি। মজার ছলে বলেন, চাইলে এখনো তাকে ফ্যাসিস্ট বলতে পারেন মামদানি, তিনি কিছুই মনে করবেন না। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। রাশিয়া ইতিবাচক সাড়া দিলেও এই প্রস্তাব ভালোভাবে গ্রহণ করেনি ইউক্রেন। তবে এই প্রস্তাব মানতে বাধ্য হবে কিয়েভ, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমে এক পোস্টে শান্তির পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ জেতার দিবাস্বপ্ন দেখছে ইউক্রেন, এমন মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধে এভাবেই পুড়েছে রাশিয়া ও ইউক্রেনের বহু ভবন, ধ্বংস হয়েছে নানা স্থাপনা, প্রাণহানি হয়েছে কয়েক লাখ মানুষের। একাধিকবার এই সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়া হলেও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান। তবে এবার এ সংকট মীমাংসায় কোমর বেঁধে নেমেছে ওয়াশিংটন। রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর মাঝে সব ধরনের জটিলতা নিষ্পত্তির উদ্দেশ্যে ইউক্রেনের কাছে একটি ২৮ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে মার্কিন প্রশাসন। তবে তা ভালোভাবে গ্রহণ করেনি কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, মস্কোর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব শান্তি ফেরাতে সহায়ক হবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জেলেনস্কির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। ২৮ দফা
মানতে ইউক্রেনের উপর চাপ প্রয়োগের ইঙ্গিত দেন তিনি। জেলেনস্কি না চাইলেও শেষ পর্যন্ত তাকে এই প্রস্তাব মানতেই হবে, আর না মানলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ থাকবে না। খুব বেশি দিন হয়নি, ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম, নিজের শর্তে যুদ্ধ শেষ করার মতো যথেষ্ট ক্ষমতা নেই তোমার হাতে। একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে প্রায় 1 ঘন্টা ফোন আলাপ করেন জেলেনস্কি। এরপর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, শান্তি অর্জনের বাস্তবসম্মত ও কার্যকরী পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কাজ করতে আগ্রহী কিয়েভ। আরেক পোস্টে ভ্যান্স লেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের যে কোনো পরিকল্পনায় উভয় দেশের সম্মতি থাকতে হবে, তবে মার্কিন অর্থ ও অস্ত্রের সাহায্যে যুদ্ধ জেতার দিবাস্বপ্ন দেখছে কিয়েভ, এমন অভিযোগও তোলেন তিনি। অন্যদিকে 28 দফা পরিকল্পনা মানতে ইউক্রেনকে আগামী 27 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। কানাডার একটি স্কুলে অপ্রত্যাশিত হামলা চালালো বিশালাকায় একটি কালো ভাল্লুক। গুরুতর আহত হচ্ছে অন্তত 11 জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 2 জন। শুক্রবার দেশটির ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলের বেলাকুলা শহরে হয় ঘটনা। শহরটির একটি স্কুলের সামনে ফুটপাত দিয়ে হাঁটতে থাকা একদল শিক্ষার্থীদের উপর আচমকা হামলা করে বসে ভাল্লুকটি। এর পরপরই পালিয়ে যায় প্রাণীটি। এখনও ভাল্লুকটিকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ। সড়কে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে হামলার শিকার হওয়া ওই স্কুলটি। দর্শক, এই ছিল আজকে দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।